Class 8. Today we are going to start the last part of our second summative of physical science part, okay, not the biological science. That is 1.3 heat. So in class 7 you have already read about heat, and you will get many things common also in this chapter, such as the latent heat, the quantity of heat, etc. One thing which we have already learned in class 7 was that the amount of heat absorbed or lost by a body depends upon the mass of the substance, the rise in temperature, and the nature of the substance. And they are denoted by, as it is given on your screen, M delta T. That symbol like triangle is called delta. That is the change in temperature actually, and obviously on the nature of the substance. And the thing which describes, মানে যে জিনিসটা এটা ডিসক্রাইব করবে যে কতটা একটা বডি হিট নিতে পারে বা কতটা ছাড়তে পারে কোনো একটা টেম্পারেচার চেঞ্জের জন্য, দ্যাট উইল ডিপেন্ড আপন দ্যাট নেচার অফ দ্য সাবস্টেন্স উইচ ইজ ডিসাইডেড বাই দ্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ দ্য সাবস্টেন্স। এবং সেটাকে সি বলেও সূচিত করা হয়, ছোট হাতের এস বলেও তাকে কিন্তু চিহ্নিত করা হয়। এবং তার একটা মান নির্ধারণ করা হয়েছে, যে কোনো বস্তুর 1 কেজি পরিমাণ নিলে তার 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে তাকেই তার স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলা হবে। বডিরাইসে দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড বাই 1 কেজি অফ এনি বডি টু রেজ ইটস টেম্পারেচার বাই 1 ডিগ্রি সেলসিয়াস ইজ নোন অ্যাজ দ্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ দ্যাট বডি। কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে স্পেসিফিক হিটে। এইবার তোমাদের বইতে দেখবে পৃষ্ঠা 30-এ ক্যালোরির ডেফিনেশনটাও কিন্তু দেওয়া আছে। ক্যালোরি, 1 ক্যালোরি কখন বলি? জলের 1 গ্রাম নিলে, পিওর ওয়াটারের 1 গ্রাম নিলে তার উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ হিট দরকার তাকেই 1 ক্যালোরি বলে। এইবার এই যে স্পেসিফিক হিট, তার আমরা ফর্মুলাটা দেখে নেব। এম ইন্টু ডেল্টা টি ইন্টু সি ইকুয়াল টু কিউ আগেই দেখেছি, তাহলে সেইখান থেকে আমরা লিখতেই পারি স্পেসিফিক হিট ইকুয়াল টু অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড বাই মাস অফ দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য চেঞ্জ ইন টেম্পারেচার। ঠিক আছে, সো এই ফর্মুলাগুলো অলরেডি বইতে আছে। স্পেসিফিক হিট ক্যাপাসিটি যে ইউনিট সেটা হচ্ছে ক্যালোরি পার গ্রাম পার সেলসিয়াস, অর উই ক্যান সে জুল পার কেজি সেলসিয়াস। So these all things we have already learned in our class 7, and I know that you have understood that time because I have sent you videos of heat in class 7 also. Actually heat we have finished I think in the school when you were in class 7. So today you will do as homework, you have to complete, wait, you will complete this one as homework. What is the formula? Mass into specific heat capacity into change of temperature. So for copper, mass is 100 gram, copper's specific heat is this one, and the change in temperature is 40. So this is in degree Celsius, this is in calorie, and calorie per gram, and this is in calorie per gram Celsius, and this is in gram. So you have to multiply these three to get this one. So this is your homework, okay? Now we are going to study about the change of state. As I told you, we have already learned these things in class 7. So I will go through the topics, not in details, but just the important things and the new things which I have to add in these. I think you know, I wish you know what's melting. Melting means the change of state from solid to liquid at a particular temperature and pressure. We must say pressure also. তোমাদের এখানে প্রেশার মেনশন করা থাকে না, কিন্তু প্রেশারটাও কিন্তু মেনশন করতে হয়। মেল্টিং গেল, যে টেম্পারেচারে এই মেল্টিংটা হয় সেটাকে বলা হয় মেল্টিং পয়েন্ট। এবং আমাদের এটা জানবার কথা যে মেল্টিং পয়েন্ট কিন্তু এটা যে কোনো পার্টিকুলার সলিড বা লিকুইডের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, একটা পার্টিকুলার প্রেশার। আবার লিকুইড যদি সলিডে কনভার্ট হয়, দ্যাটস কল ফ্রিজিং ও সলিডিফিকেশন। এবং এই সময়েও কিন্তু চেঞ্জ অফ স্টেটের সময় কিন্তু কোনো টেম্পারেচারে চেঞ্জ হয় না। যে টেম্পারেচারে এরকম সলিডিফিকেশন হয় তাকে বলা হয় ফ্রিজিং পয়েন্ট। ঠিক আছে, চেঞ্জ অফ ভলিউম ডিউরিং মেল্টিং অ্যান্ড সলিডিফিকেশন। তোমাকে লক্ষ্য করতে হবে যে মেল্টিংয়ের সময় কি কোনো একটা সলিড লিকুইডে চেঞ্জ হলে কি তার ভলিউম পাল্টায়? জেনারেলি, সাধারণত দেখা যায় যে কোনো সলিড লিকুইডে কনভার্ট হলে তার ভলিউমটা ইনক্রিজ করে।
কিন্তু উল্টোটাও আছে, যেমন বরফের ক্ষেত্রে তুমি লক্ষ্য করবে বরফ যদি গলে যায় ট্রেতে, বরফের যতটা জায়গা জুড়ে বরফ ছিল জলটা কিন্তু তার চেয়ে কম জায়গা নেয়। খুব ভালো বোঝা যায় যদি আমরা একটা যে আইস জমানোর জন্য যে ট্রেটা দেওয়া থাকে আমাদের ফ্রিজের, ডিপ ফ্রিজে, সেইখানে যদি বরফের গলনটা লক্ষ্য করো, মেল্টিংটা লক্ষ্য করো, বরফ গলে গিয়ে একদম উপচে পড়ে যায় না, বরফটা একটু বেরিয়ে থাকে ট্রেতে জমার পর, কিন্তু যদি গলে যায় সে কিন্তু উপচে জলটা পড়বে না। তো সলিডিফিকেশনের ক্ষেত্রে ঠিক উল্টোটা, অর্থাৎ লিকুইড থেকে সলিড হলে ভলিউম কমে, কিন্তু জলের ক্ষেত্রে লিকুইড থেকে সলিড হলে জলের ভলিউম কিন্তু বাড়বে। তো এক্সেপশনস আছেই, ঠিক আছে। সো এখানে এক্সপেরিমেন্ট করে দেখিয়েছে যে মোম কিন্তু গলা অবস্থায়, এখানে গোটাটাই গলা অবস্থায় মোম আছে, এটা সলিড মোম, তাহলে সলিড মোম কিন্তু নিচে পড়ে গেল। তার মানে কি, এই যে মল্টন ওয়্যাক্স আছে, মল্টন ওয়াক্স সেটা যে আছে সেটার থেকে আমাদের এই জমে যাওয়া ওয়াক্সটা কিন্তু ভারী, কিন্তু বরফ কিন্তু ভাসছে। তার মানে কি, জলের তুলনায় এই বরফ কিন্তু হালকা, অর্থাৎ ডেন্সিটি অফ আইস ইজ লেস দেন ওয়াটার, ওয়েয়ার অ্যাজ ডেন্সিটি অফ সলিড ওয়াক্স ইজ মোর দেন দ্যাট অফ মল্টন ওয়াক্স। ওকে, তো এখানে ওয়াটার যে ফ্রিজ করে যায় এবং তার যে এক্সপ্যানশন হয় তার প্রচুর অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস আছে, যেমন পাইপ ফেটে যাওয়া, অর দ্য ওয়াটার উইচ ফ্রিজেস ইন দ্য রেডিয়েটর অফ মোটর কার্স। ওকে, তো এইখানে মেল্টিং পয়েন্ট অফ আ সাবস্টেন্স নিয়ে আলোচনা হচ্ছে। আমি একটু লিখে তোমাদের বোঝাই। আমরা কি দেখেছিলাম যে যদি কোনো একটা সাবস্টেন্স লিকুইড থেকে সলিড ফর্মে যায়, আচ্ছা উল্টোটা মেল্টিং নিয়ে কথা হচ্ছে, তাহলে সলিড থেকে লিকুইড ফর্মে যায়, জেনারেলি তার ভলিউম ইনক্রিজ করে, তার ভলিউম কী করে, ইনক্রিজ করে, এবং এই প্রসেসটাকেই কিন্তু আমরা বলে থাকি মেল্টিং। তুমি যদি উপর থেকে প্রেশার দাও, সলিডের মলিকিউলসের মধ্যে কি থাকে, জায়গা কম থাকে, লিকুইডের ক্ষেত্রে বেশি থাকে, তাই জন্য ইনক্রিজ করে ভলিউমটা। বাই চান্স তুমি যদি প্রেশার দিতে শুরু করো যখন মেল্টিং হচ্ছে সেই সময়, তাহলে ভলিউম কি আর বাড়তে পারবে? তোমার নিজের কনসেপ্ট কি বলে, ভলিউম কি বাড়তে চাইবে না সহজে, তার মানে মেল্টিং সহজে হবে না। তার মানে যেখানে মেল্টিং হয়তো কথার কথা বলছি 40 ডিগ্রি সেলসিয়াসে হতো, তখনও সলিড বলছে আরে তুই এত চাপ দিয়ে রেখেছিস, আমি কিছুতেই মেল্ট হতে পারছি না রে, তাই ওই চাপের ফলে দেখা যাবে মেল্টিং পয়েন্ট কিন্তু ইনক্রিজ করে যাবে। সো যেসব সলিডের ক্ষেত্রে লিকুইডে কনভার্ট হওয়ার পর ভলিউম বেড়ে যায়, সেই সব জেনারেলি সবার ক্ষেত্রে এটা হয়, ওয়াক্স টাক্স সবার ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে যদি প্রেশার ইনক্রিজ করি তাহলে কিন্তু মেল্টিং পয়েন্টটা ইনক্রিজ করে যাবে। কিন্তু এইখানে তোমাদের এক্সাম্পল দেওয়া আছে আইস, কাস্ট আয়রন, এদের ক্ষেত্রে সলিড থেকে লিকুইড গেলে আমি কি বলেছিলাম যে তাদের ভলিউম বেড়ে যায়। যেমন আইস জমানোর সময় আইস ট্রেতে তুমি যেটুকু জল দেবে, জমে যাওয়ার পর আইস তৈরি হওয়ার পর দেখবে সেটা কিন্তু ট্রে থেকে একটু বেরিয়ে থাকে, মানে এক্সপ্যানশন ঘটে। অর্থাৎ এইখানে যদি মলিকুলের মধ্যে স্পেস এতটা থাকে, তাহলে লিকুইডে যাওয়ার পর, সরি উল্টো বলছি, মেল্টিংয়ের কথা বলছি, তাহলে এখানে সলিডে প্রচুর জায়গা জুড়ে আছে মলিকুলগুলো, আয়রন, কাস্ট আয়রন বা ওয়াটারের ক্ষেত্রে, ওয়াটার সলিড ফর্মে কী বলি, আইসের ক্ষেত্রে। কিন্তু লিকুইডে যখনই সে কনভার্ট হবে তার মলিকুলগুলো কিন্তু কাছাকাছি চলে আসবে। আমরা যেহেতু বলছি এদের ক্ষেত্রে ভলিউমটা মেল্টিংয়ের সময় কমে যায়। এবার তুমি উপর থেকে প্রেশার দিচ্ছ, তাহলে সলিড বললো বাহ আমার তো সুবিধেই হলো, আইস বলছে আমার তো সুবিধেই হলো, আমার তো মলিকুলগুলোকে আমি কাছেই আনতে চাইছি, প্রেশার দেওয়ার জন্য আমার সুবিধেই হলো, আমি আরও সহজেই গলে যাব, অর্থাৎ মেল্টিং পয়েন্ট কিন্তু ডিক্রিজ করবে। এটাই ঘটে যখন তুমি কোনো বরফকে খুব প্রেশার দিয়ে সুতো দিয়ে টানবে, দেখবে বরফটা কেটে যাচ্ছে, যত সুতো এগিয়ে যাবে কাটতে কাটতে যাবে কিন্তু পিছনটা আবার জমে যাবে। কেন? সুতো দিয়ে তুমি প্রেশার দিচ্ছ, মেল্টিং পয়েন্ট কমে যাচ্ছে, এই জন্য সে মেল্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে যেটা আমি প্রথমেই বলছিলাম, প্রেশার অবশ্যই তোমাকে উল্লেখ করতে হবে, কত প্রেশারে মেল্টিং পয়েন্ট দেখছো, কারণ প্রেশার মেল্টিং পয়েন্টকে ইফেক্ট করে। 76 সেন্টিমিটার অফ মার্কারি, এই প্রেশারে যদি কোনো মেল্টিং পয়েন্ট দেখো, দ্যাট ইজ দ্য নর্মাল মেল্টিং পয়েন্ট। সরি। তো এইবার আমরা এইভাবেই তাহলে জানলাম। এবার দেখো সল্ট মেশালেও কিন্তু মেল্টিং পয়েন্টটা চেঞ্জ হয়, ঠিক আছে। ফ্রিজিং মিক্সচারটা পড়বে, আইস আর সল্টের মিক্সচারটাকে ফ্রিজিং মিক্সচার বলে। যারা বাড়ির সামনে কুলফি বিক্রি করতে আসেন তাদের কুলফির একটু দেখবে নোনতা স্বাদ পাই প্রথমেই আমরা। দিস ইজ ডিউ টু দিস মিক্সচার অফ সল্ট অ্যান্ড আইস উইচ দে ইউজ টু কিপ দেয়ার আইসক্রিমস অর কুলফিজ সলিড।
Okay. Now, the quantity of heat required by unit mass of a substance for a particular change of state is called latent heat for that change of state. ইউনিট মাস মানে 1 কেজি বা 1 গ্রাম সাবস্টেন্স নিয়ে তার পুরোপুরি স্টেট চেঞ্জ করতে, অর্থাৎ সলিড টু লিকুইড বা লিকুইড টু গ্যাস যাই চেঞ্জ করছি না কেন, সেটা করতে যে পরিমাণ হিট লাগবে সেটাকে ওই চেঞ্জের জন্য ল্যাটেন্ট হিট বলা হবে। এটাও কিন্তু আমরা ক্লাসে আলোচনা করেছি ক্লাস 7-এ। সো রিড দিস পার্ট। ওকে, নেক্সট আমরা ভ্যাপোরাইজেশন নিয়ে কথা বলবো। ভ্যাপোরাইজেশন মিনস চেঞ্জ অফ স্টেট ফ্রম লিকুইড টু ভ্যাপার, এবং সেইখানে আমাদের খুব আবার একটা কথা, প্রেশার উইল বি ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। এবং বর্ষাকালে বা শীতকালে কি ঘটে সেটা আমরা জানি, সহজে শীতকালে তাও শুকোয়, কিন্তু বর্ষাকালে শুকোতে চায় না হিউমিডিটি বেশি বলে। আবার শাড়ি যদি এরম করে মেলো তাহলে তাড়াতাড়ি শুকোবে না, এরম করে মেললে তাড়াতাড়ি শুকোবে, ন্যাচারালি এরম করে মেললে কারণ এরিয়া বেশি। সো কোন কোন বিষয়ের উপর এভাপোরেশন নির্ভর করে মনে রাখবে। আমি একটা কথা ক্লিয়ার করি, এভাপোরেশন ভ্যাপোরাইজেশন আর নট সো সিমিলার। একটা পার্টিকুলার টেম্পারেচারে যেটা চেঞ্জ অফ স্টেট হচ্ছে সেটাকে বলে ভ্যাপোরাইজেশন। এভাপোরেশনে কিন্তু নির্দিষ্ট কোনো টেম্পারেচার নেই। গ্রেটার দ্য সারফেস এরিয়া অফ এ লিকুইড বেশি এভাপোরেশন হবে। টেম্পারেচার কোনো এভাপোরেশনের জন্য পার্টিকুলার নিডেড নেই। আমি ডিফারেন্সটা তোমাদের ছবি তুলেও পাঠাবো, ঠিক আছে। এয়ার কারেন্ট ওভার এ লিকুইড মেক্স এভাপোরেশন অকার ফাস্ট, অর্থাৎ যদি বেশি হাওয়া দেয় সেদিন এভাপোরেশন তাড়াতাড়ি হয়। কোন ধরনের লিকুইড দিয়ে ভেজা, তোমার জিনিসটা কোন ধরনের লিকুইড দিয়ে ভেজা তার উপরেও কিন্তু এভাপোরেশন নির্ভর করে। এবার সামারে তুমি প্রচণ্ড যখন ঘামছো, তুমি কেন একটা ফ্যানের তলায় দাঁড়ালে তোমার ভালো লাগে? কারণ ঘামটা শুকোবার সময় যে তার ঘামটা ভ্যাপোরাইজ হওয়ার সময় তার তো হিট লাগবে, সেই হিটটা সে কোথা থেকে নেয় জানো? আমাদের বডি থেকে নেয়। এই জন্য আমাদের ঠান্ডা লাগে, বেশ আরাম লাগে। ঠিক একইভাবে ডগসরা কী করে, দে শেড স্যালাইভা, মানে তারা থুতু ফেলে। অ্যাকচুয়ালি ওই যে স্যালাইভাটা ওরা জিভ বের করে রাখে, ওখান থেকে স্যালাইভাটা হারালে পরে তাদের কিন্তু গরমটা কম লাগে। বয়লিং নিয়ে আমরা আবার আলোচনা করি। বয়লিং মানে কি? অ্যাকচুয়ালি বয়লিং ইজ দ্য ভ্যাপোরাইজেশন আলাদা জিনিস, বয়লিং আলাদা জিনিস বলেছি। চেঞ্জ অফ লিকুইড টু গ্যাস। তো এখানে কি কোন কোন ফ্যাক্টর উপর বয়লিং ডিপেন্ড করে দেখো। নেচার অফ লিকুইড, কোন ইম্পিউরিটিস ডিজলভ করা আছে দেখো। বয়লিং পয়েন্ট বেড়ে যাবে যদি কোনো এমন কোনো সল্ট ডিজলভ করা থাকে যেটা নিজে থেকে উবে যায় না। পিওর ওয়াটার এমনিতে 100-এ বয়েল করে, কিন্তু কমন সল্ট যদি মিশিয়ে দাও তাহলে কিন্তু তার বয়লিং পয়েন্ট বেড়ে যাবে। সুপার ইনকামবেন্ট প্রেশার অন দ্য লিকুইড, অর্থাৎ ফোটার সময় তার উপরে যে প্রেশারটা আছে যেটাকে বলি আমরা ভ্যাপার প্রেশার, সেটাকে দেখতে হবে। প্রেশার যদি ইনক্রিজ করো তাহলে কি হবে? এক্সেস প্রেশার দিলে বয়লিং কিন্তু সহজে হবে না, ঠিক আছে। তাহলে বয়লিং পয়েন্টটা বেড়ে যাবে, যেটা আমরা প্রেশার কুকারে করি। এই জন্য বয়লিং পয়েন্ট বেড়ে যাওয়া মানে বেশি হিটেড হওয়া জলের, এই জন্য সহজে সব কিছু সিদ্ধ হয়ে যায়। দেখো প্রেশার কুকারে এই জন্য ছবি দেওয়া আছে। তো আমি তোমাদের একটা পাঠিয়ে দিই, ডিফারেন্স বিটুইন বয়লিং অ্যান্ড এভাপোরেশন। ওকে, ওটা লিখে নেবে খাতায়। তো এবার দেখো ল্যাটেন্ট হিট অফ এভাপোরেশনটা তোমরা আশা করি বুঝতে পারবে, এই জায়গাটা পড়বে। অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু চেঞ্জ দ্য স্টেট অফ 1 ইউনিট মাস অফ আ সাবস্টেন্স ফ্রম লিকুইড টু গ্যাস। ওকে, একটা পার্টিকুলার প্রেশার, এটা অবশ্যই উল্লেখ করবে। কনডেনসেশন ঠিক উল্টো অফ বয়লিং, অর্থাৎ গ্যাস থেকে কনভার্টিং ইন্টু লিকুইড। ওকে, ক্লাউড ওয়াটার, এটা পড়বে। ক্লাউড ফর্মেশনটা তোমরা জানো, জিওগ্রাফিতে প্রচুরবার পড়েছো। এয়ার স্যাচুরেটেড বাই ওয়াটার ভ্যাপার, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কোনো সময় যেমন আমরা চায় বলবো কেন, জলেই বলো, শরবত করার সময় চিনি গুলছো, চিনি গুলতে একটা এত চিনি গুলে ফেলেছো, একটা সময় এমন সময় এলো যে আর চিনি গুলছে না, তলায় থিতিয়ে যাচ্ছে। আমরা তখন বলি যে ওই যে সলিউশনটা আছে দ্যাট ইজ স্যাচুরেটেড, ঠিক আছে। তো দেখো এই শব্দটা স্যাচুরেটেড। তো ঠিক একইভাবে ওয়াটার ভ্যাপার যখন আমাদের এয়ারে আসতে থাকে, একটা টাইম এমন আসবে যে আর ওয়াটার ভ্যাপার নিতে পারবে না এয়ার, তখন আমরা বলবো ইটস স্যাচুরেটেড। এবং সেই সময় আমরা ফগ দেখতে পাই। উইন্টার সিজনে যত টেম্পারেচার নামে, এটা মনে রাখবে যে ওয়াটার ভ্যাপারটা স্যাচুরেট করে ফেলে এয়ারকে। তার জন্য ড্রপলেটসগুলো, মানে ধরো যত টেম্পারেচার কমবে না তত দেখবে চিনির সেরা থেকে চিনিটা আলাদা হয়ে যায়। ঠিক লক্ষ্য করে দেখবে যদি আমরা কোনো স্পেশাল টেকনিক না প্রয়োগ করি। ঠিক একইভাবে হাওয়া যত ঠান্ডা হবে তার ভিতরে যে ওয়াটার ভ্যাপারটা আছে সে ক্রমশ আলাদা হতে থাকবে। সেটাই ঘটে ফগের ক্ষেত্রে। ফগ যখন হয় শীতকালে, টেম্পারেচার খুব নিচে থাকে, ওয়াটার ভ্যাপারটা এত বেশি স্যাচুরেট করে ফেলে এয়ারকে যে সেটা কনডেন্স হতে লাগে।
একটা টেম্পারেচারের বিলও চলে এলো। এবং আমরা বিভিন্ন জায়গায় কুয়াশা দেখতে পাই, ডাস্ট পার্টিকেলসের উপরে জলটা বসে যায়, আমরা কুয়াশা দেখতে পাই। আর ডিউ হচ্ছে এই জিনিসগুলো, এগুলোকে কী বলে গো বাংলায়? দেখবে কান ফোটালে এটা দিয়ে কানে ঠান্ডা দেওয়া হয়। এটা কিন্তু ঘটে যখন প্রচণ্ড একদম ভোরবেলার দিকে সূর্য আসার আগে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় এনভায়রনমেন্ট, শীতকালেই, তখন জলটা এই ঠান্ডা সারফেসের উপর জমে যায়। ঠিক আছে, শর্টে বললাম, এগুলো কিন্তু প্রচুর তোমাদের খাতায় লেখা আছে, বাট দ্য মেইন থিং ইজ দিস। তো তোমরা প্রত্যেক, আমি ফগ, ডিউ এগুলোর প্রত্যেকের ছবি তোমাকে দেখাচ্ছি, তোমাদের ভাল লাগবে। পরের দিন আমরা খুব ভালো একটা ইন্টারেস্টিং পার্ট করব। তোমাদের এখানে কনডেনসেশন, ঠিক আছে, বয়েলিং, এগুলো সব রিডিং পড়বে। আশা করি তোমরা খুব সহজেই চ্যাপ্টারটা বুঝতে পারবে এতদূর। এরপর থেকে একটু নতুন আছে, তাই সেটা আমরা পরের দিন আবার স্টার্ট করব। ওকে, সো দিস ইজ ডিউ, যেটাকে নিহর বলে আমার মনে পড়লো, দেখো দেখতে এরকম। আর এরপরে হচ্ছে কুয়াশা, ফগ যেটাকে বলি আমরা, শীতকালে খুবই আমরা দেখতে পাই। ঠিক আছে।